করলে 10,000 বস্তা বেরোবে, 10,000 বস্তা। পুলিশের একাধিক সাবেক কর্মকর্তার অস্বাভাবিক সম্পদের বিষয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ পুলিশ কর্তারা। সাংবাদিকতা নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এমন বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বিএফইউজে ও ডিইউজে। সাংবাদিক নেতারা জানান, গণমাধ্যম কোনো বাহিনী নয়, বরং ব্যক্তির দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ মনে করে এমন আচরণে পুলিশ কর্তারাই নিজেদের ভাবমূর্তি নষ্ট করেছেন, রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা নিয়েছেন। শাকিবুর রহমানের রিপোর্ট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক। বয়কটের ঠেলায় লেজ গুটায়ে পালালো ভারতীয় দোকান। এটা আজকের বাংলা আউটলুকের নিউজ। আসেন আমরা একটু দেখি। এই যে বয়কট ইন্ডিয়া, ঢাকায় বন্ধ হয়ে গেল ভারতীয় শোরুম। আমরা বয়কটের বিভিন্ন প্রভাবগুলো সরাসরি দেখতে না পারলেও আমরা একটা দেখলাম যে ইন্ডিয়ান একটা শোরুম, নাম হলো বিবা, বিবা না বেজিবিয়া নাকি বিবা, এটা বয়কটের কারণে বন্ধ হয়ে গেছে। শুধু এটা না, আমার কাছে ইনফরমেশন রয়েছে সালমান খানের যে ভারতীয় কাপড়ের একটা শোরুম ছিল, সেটার অবস্থাও 12টা বাজানোর অবস্থা। অর্থাৎ সামগ্রিকভাবে এখন ভারতীয় পণ্য বয়কট, ভারতীয় ব্র্যান্ড বয়কট কী পর্যায়ে গেছে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তবে দুঃখের সংবাদও আছে। আমরা বয়কটকারীরা যেখানে গুছাচ্ছি, যেখানে সাজায় নিচ্ছি, সেখানে তছনছ করতেছে আমাদের প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কি তছনছ করছে আসেন আমরা দেখি একটু, ওইটাও একটু দেখি। এটা হলো ট্রান্স এশিয়ান রেলওয়ে রূপ নিচ্ছে ভারত বাংলাদেশ সংযোগ করিডোর। ট্রান্স এশিয়ান বলছে, কিন্তু এটা এই পাশে দেখেন ভারত, ওই পাশে ভারত, ওই পাশে ভারত, ওই পাশে ভারত, এই মাঝখানে বাংলাদেশ। অর্থাৎ এই পুরোটাই শুধু ভারত এবং বাংলাদেশ। সেই রেলপথের নাম দিচ্ছে ট্রান্স এশিয়ান। সেটা বাংলাদেশের ভিতর দিয়ে সেই রেলপথ। এই জন্যই বলছিলাম যে আমরা যখন সাজাই তখন শেখ হাসিনা মানে ভাঙায় ব্যস্ত। এই হলো অবস্থা। আমরা যখন সাজাই তখন এই যে আরেকটা চোর আছে দেখেন, এক বালিশের দাম 67 লক্ষ টাকা। হ্যাঁ, তখন এরা হলো আমাদের তছনছ করায় ব্যস্ত। আরও কি আছে, ইফাদ, ছাগল কাণ্ডের ইফাদ, ঠিক আছে। এবং ইফাদের বাবা রাজস্ব কর্মকর্তা, সে দেখেন অস্বীকার করতেছে ইফাদকে, ঠিক আছে। এখন এই হলো অবস্থা। বাংলাদেশের রাজনীতিবিদরা যা চুরি করে তার চেয়ে কয়েক হাজার গুণ চুরি করে এই সরকারি আমলাগুলো। কি সুন্দর গুলুগালু চেহারা ইফাদের বাবার, কি ভদ্র লোক। আরে শয়তান রে, শয়তানের ঘরে শয়তান। এইভাবে এরা দেশটাকে ধ্বংস করছে। এই রেভিনিউ বোর্ডের চোর বাটপারগুলোর কারণে আমাদের ব্যবসাগুলো বাড়াতে পারে না। এবং আমরা যে ভ্যাট দেই, ট্যাক্স দেই, এই ইনকাম ট্যাক্স, রেভিনিউ বোর্ড বা এরা ভ্যাট ট্যাক্সের যে বোর্ড, এরা এই চোরগুলো আমাদের ভ্যাট ট্যাক্সের টাকাগুলো মানে ভ্যাট দেই কেন বলেন তো? আপনি ভ্যাট দেন কেন, আমি ভ্যাট দেই কেন? ভ্যাট দেই হলো আমার দেওয়া ভ্যাটে যেন একটা রাস্তা সংস্কার হয়, আমার দেওয়া ভ্যাটে একটা ভালো পাবলিক পরিবহন হয়, আমার দেওয়া ভ্যাটে ট্রেন ভালো চলুক, আমার দেওয়া ভ্যাটে সরকারি সেবা পায়। অর্থাৎ আমি যে ভ্যাট দেই, ট্যাক্স দেই, এইটা আমার কাছে আবার ফিরে আসার একটা প্রক্রিয়া, ইকোসিস্টেম। তাহলে আমরা দিচ্ছি টাকা ভ্যাট, কিন্তু এই ইফাদের বাবারা এরা কি করছে, মতিউর রহমানরা চুরি করে, এই চোরেরা সেগুলো দেশের বাহিরে পাঠাচ্ছে। আপনি দেখছেন না তার মেয়েকে কত টাকা দামের গাড়ি দিয়েছে, ঠিক আছে। এর সম্পদগুলো ডিরেক্ট এই মতিউর রহমানের পিছন দিয়ে ঢোকান দরকার, যত যা চুরি করছে, ঠিক আছে। দেখি সেই লোডটা নিতে পারে কিনা।
আমরা যখন সাজাচ্ছি তখন এরা এগুলো করতে ব্যস্ত। যাই হোক, ভারতীয় পণ্য বর্জনের আমাদের আন্দোলন চলছে। এই আন্দোলনকে সর্বোচ্চ জায়গায় নিতে হবে। চলছে, মারাত্মকভাবে চলছে। আমি বলি, প্যারাশুট কাইট হয়ে গেছে অলরেডি, রূপচাঁদা কাইট হয়ে গেছে, ভাটিকা, হিমালয়া এগুলো কাইটের কাছাকাছি পর্যায়ে আছে। ঠিক আছে, আরও যেগুলো ইন্ডিয়ান পণ্যগুলো আছে সব মানে কাইটের পাশাপাশি। ইন্ডিয়ান মশলাগুলো পুরাপুরি কাইট, মানে এগুলো বিশ্ববাজারেও কাইট, বাংলাদেশে তো চলেই না এগুলা। এই হলো সামগ্রিক অবস্থা। ঠিক আছে, আমরা দেখতে চাই যারা আমাদের সীমান্তে নাগরিকদেরকে হত্যা করছে, আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে, কতটা পারে এবং আমরা কতটা পারি। এবং এটা কোনো রাজনৈতিক শক্তি না, আপনাদের শক্তি। আমরা সবাই মিলে অন্যরকম একটা মাত্রায় খেলছি। এই খেলাটা কী মাত্রায় আমি বোঝাতে পারবো না। ঠিক আছে, এবং মাঝে মাঝে মনে হয় আন্দোলন থেমে গেছে। ভাই, এই আন্দোলন মোটেও থামা কোনো আন্দোলন না, এটা মানুষের দিলের ভিতরে ঢুকানো। ঠিক আছে, দিলের ভিতরে আন্দোলন করলে দেখা যায় যে হলো বয়কট আন্দোলন চলছে, কিন্তু মানুষ যে অনেক নাগরিক আছে যে যখন থেকে নিয়োগ করছে তারপর থেকে একটা ইন্ডিয়ান পণ্য ব্যবহার করেনি। আপনারা যারা এই ভিডিও দেখতেছেন তারাই বলেন যে এই ক্যাম্পেইন শুরু হওয়ার পর থেকে কেউ আমরা ব্যবহার করছি? সুতরাং লাইভ ভিডিও এগুলো না হলে যে আন্দোলন বন্ধ হয়ে যায় বিষয়টা এরকম না। আমরা সবাই কাজ করছি নিজ নিজ জায়গা থেকে। সমস্ত ভারতীয় ব্র্যান্ডকে ঝাঁটাই বিদায় করতে হবে এখান থেকে। ঠিক আছে, সমস্ত ভারতীয় পণ্যকে লাথি দিয়ে বিদায় করতে হবে। এরপরে হাত দিতে হবে 26 লাখ ইন্ডিয়ান কুকুর আছে এখানে, এই কুকুরগুলোকে এখানে তাড়াতে হবে। এই 26 লাখ অবৈধ ইন্ডিয়ান কুকুরগুলো, এদের কারণে আমাদের বেকার যুবকরা কাজ পাচ্ছে না, কর্মসংস্থান পাচ্ছে না, এদেরকে তাড়াতে হবে। ইন্ডিয়ানরা যদি ভালো গার্মেন্টস এক্সপার্ট হয় তাহলে ইন্ডিয়া হতো বিশ্বের 1 নাম্বার গার্মেন্টস ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রি। তা না হয়ে বাংলাদেশ কেন, মানে চায়না কেন, বাংলাদেশ কেন, তারপরে কেন পাকিস্তান, ইন্ডিয়া বলেন? তো এগুলো মূর্খ লোক যারা আছে না, মূর্খ। আমি চাইনিজ টি শার্ট একটা কিনছিলাম ঈদের আগে, পাচ্ছিলাম না। ওই সাতক্ষীরা গেছিলাম, ঝড়ে কাপড় চোপড় সব নোংরা হয়ে গেছিলো প্রাকৃতিক দুর্যোগে, তখন কিনছিলাম একটা চাইনিজ টি শার্ট, চাইনিজ ফেব্রিক্সের। আমি 2 দিনও পরতে পারি নাই। ঠিক আছে, তো ইন্ডিয়ান ফেব্রিক্স, চাইনিজ ফেব্রিক্স এগুলো পরার মতো কোনো কাপড় না। বাংলাদেশের ফ্যাব্রিক্স এগুলো হলো ওয়ার্ল্ড গ্রেডের। যারা বোঝে না এগুলো মূর্খ, ছোট লোক, পারিবারিক শিক্ষা নাই, বিশ্ব পরিস্থিতি সম্পর্কে জানে না, কোয়ালিটি বিষয়ে জানে না, ব্র্যান্ড বিষয়ে কোনো জ্ঞান রাখে না। এরা এই ধরনের মানুষগুলো ইন্ডিয়ান পণ্য ব্যবহার করে, ইন্ডিয়ান শার্ট পরে, ইন্ডিয়ান 3 পিস পরে, ইন্ডিয়ান শাড়ি পরে। ফৈন্নি যারা, হ্যাঁ, ফৈন্নি পরিবার থেকে হঠাৎ টাকা পয়সা পাইছে, ওদের নাম ইন্ডিয়ান মানেই ভালো, ওই ধরনের চিন্তা যারা আছে ছোটো লোক, তারা ইন্ডিয়ান ব্যবহার। বিশ্বাস হচ্ছে না আমার কথা, বিশ্বাস হচ্ছে না? দেখবেন যে, এবং দেখবেন এই আপনার হলো এই যে বঙ্গবাজারে কিছু নিম্নমানের শার্ট বানায়, এগুলোতে লিখে মেড ইন ইন্ডিয়া। আমি বললাম, কী রে মেড ইন ইন্ডিয়া লেখেন কেন? তো বলছে যে না, কিছু ছোটো লোক আছে না যারা হঠাৎ করে টাকা পয়সা পাইছে, এরা মেড ইন ইন্ডিয়া দেখলে এগুলো কেনে। ঠিক আছে, তো এই হলো ইন্ডিয়ান পণ্যগুলোর অবস্থা। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আছে কিছু মানে আমাদের আপনার হলো ইন্ডিয়াকে পবিত্র মনে করে এরকম কিছু নাগরিক বাংলাদেশে আছে, তারাও ইন্ডিয়ান পণ্যগুলোকে পছন্দ করে। ঠিক আছে, এটা সবাই না, আমাদের সনাতন ধর্মের ভাইরা গুরুত্বপূর্ণ একটা অংশ ইন্ডিয়াকে অনেক বেশি ভালোবাসে, দেশীয় পণ্যের চেয়েও ভালোবাসে। তারা বলে যে ইন্ডিয়া থেকে মার্কেট করে আসবে। আমরা যখন বয়কট করতেছি তখন তারা আর একটা লড়াই শুরু করছে যে ইন্ডিয়া থেকে সব সারা বছরের জিনিস কিনে নিয়ে আসবে। এরকম আছে, সবাই না। আবার তাদের মধ্যেই আবার দেশীয় পণ্য কিনে এরকম মানুষও আছে। তো সব কিছু মিলিয়েই লড়াইটা চলতেছে। ঠিক আছে, হ্যাঁ, লড়াই চলতেছে। আপনার হলো দেখা যাক, হ্যাঁ, ওরা এই মানে কুকুরগুলো যে অন্য প্রতিবেশী দেশের প্রতি যে আচরণ করার কথা সে আচরণ করছে না, তার উত্তর আমরা দেব ইনশাল্লাহ দেব। এবং তিস্তা চুক্তি নিয়ে জাস্ট ছোট্ট একটা কথা বলে শেষ করে দেব। তিস্তা চুক্তি কোনোভাবেই ইন্ডিয়ানদের হাতে দেওয়া যাবে না, এটা অনিরাপদ। যেই ইন্ডিয়ানরা ইন্ডিয়া যদি আগায় আসে তাহলে তিস্তা আলাদা পানি পরিকল্পনা করার কি দরকার? ইন্ডিয়ায় যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, ইন্ডিয়া শুধু পানির সরবরাহ বাড়ায় দেখ, তাহলে তার পরিকল্পনা করার দরকার নাই। তিস্তা মহাপরিকল্পনা কেন? ইন্ডিয়ান জারজগুলো তারা পার্শ্ববর্তী একটা দেশের পানির প্রবাহ বন্ধ করে দিয়ে রাখছে, যেটা স্বাভাবিকভাবে প্রবাহিত হওয়ারই কথা।
সেই পানি প্রবাহ বন্ধ করে রাখছে। তার জন্য বর্ষাকালের পানিকে ব্যবহার করে একটা মহাপরিকল্পনা তিস্তা বাস্তবায়ন করে, এটা চায়নার সহযোগিতায়। এটা যদি ইন্ডিয়ার সহযোগিতাই হয় তাহলে ইন্ডিয়াই পানি আটকে রাখে, ইন্ডিয়াই মহাপরিকল্পনা করবে, তাহলে কেমন করে হয়? এটা হয় না। এটা ইন্ডিয়ার ওই পানি পরিকল্পনার এগেনস্টে তিস্তা মহাপরিকল্পনা। সুতরাং এটা চায়নার মাধ্যমেই হতে হবে, এটা হওয়া উচিত। ইন্ডিয়ার এখানে কোনো কিছু সুযোগ নাই। ঠিক আছে, আমি একটা কথা বলি, ইন্ডিয়ান যে সকল দালালরা আছে তারা যে দালালি করে, আচ্ছা ইন্ডিয়ায় এখন কেন বাঁধগুলো ছেড়ে দিচ্ছে বলেন? তাহলে নদীর পানি প্রবাহিত হয়ে যাওয়াই উচিত, বর্ষাকালেও হওয়া উচিত, খরার সময়ও হওয়া উচিত। ওদের খরার সময় প্রয়োজন আটকায় রাখবে, বর্ষাকালে সব ছাড়াই দেবে। আমি একটা কথা বলি, ইন্ডিয়ানরা কেন হলো আনএথিক্যাল, ইনহিউম্যানিটিক, এবং কেন এরা হলো পশুর জাত, মানুষের জাত না? কেন এটা বলছি, যে এখন যে সিলেট সুনামগঞ্জে বন্যা হলো অথবা অন্যান্য অঞ্চলে বন্যা হচ্ছে, এই বন্যাটা জাস্ট যেই সময়ে বাঁধটা, এই যে 47টা তিস্তার কভার খুলে দিল, যেই সময়ে এটা খুললো, এটা যদি আরও 10 দিন আগে খুলতো তাহলে এই বাঁধ হতোই না, আগে থেকেই পানিগুলো নেমে যেত। কিন্তু না, এরা এইগুলো জমায়ে জাস্ট পার্শ্ববর্তী দেশের ক্ষতি করার নিমিত্তে এই চেষ্টা। তাহলে দেখেন এদেরকে মানুষ কীভাবে বলবেন? এরা কেন জানোয়ার না? এদেরকে যারা সমর্থন করে তারাও জানোয়ার, দুটাই জানোয়ার। এরা যেমন জানোয়ার, এদেরকে যারা সমর্থন করে তারাও জানোয়ার। কারণ জানোয়ারকে ভালোবাসবে কে? জানোয়ার। খুবই স্বাভাবিক বিষয়। তো এগুলো মোটামুটি মোটা দাগের বিষয়। তো আপনারা ভালো থাকবেন। ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনকে সফল করতে হবে। কাউকে গোনার টাইম নাই। একটা দোকান বন্ধ হয়েছে, আরও বন্ধ হবে। হাসিনা রেলের চুক্তি করবে, ওই রেল লাইন উপরায়ে জায়গা মতো আমরা দিয়ে দেব। ঠিক আছে, কোনো এখানে শুধু তাই না, ইন্ডিয়াকে যে ট্রানজিট দেওয়া হয়েছে, ট্রানজিট জনগণের ক্ষমতায়নের সঙ্গে সঙ্গে বাতিল করা হবে, 100% বাতিল করা হবে। আমি আপনাকে বলছি, ট্রানজিট নামে কিছু থাকবে না। হ্যাঁ, দেখেন শেখ হাসিনার যদি মিনিমাম শরম থাকতো তাহলে এই রেলপথের কথা আসতোই না। মিনিমাম যদি সরম লজ্জা থাকতো, আসতোই না। অন্তত বলতে পারতো, তোমার এখানে 25 কিলোমিটার ট্রানজিট দরকার, আমার নেপাল, ভুটান, চায়নার সঙ্গে যোগাযোগ করার জন্য, তুমি সেটা দিচ্ছ না। আর তুমি আমার কাছ থেকে ট্রানজিট নিলে 450 কিলোমিটারের, আবার রেলপথের ট্রানজিট চাও, এত কিছু চাও। মানে এটা হতোই না। এটা বলার সাহসী পাওয়ার কথা না, সাহসী পাওয়া। গতদিন তো লাইভে বললাম যে তিস্তা চুক্তির কথা ওবায়দুল কাদের দালালি করলো ইন্ডিয়ার। সেই তিস্তা চুক্তির কথা বললাম যে বাংলাদেশ নামে একটা রাষ্ট্রের ইন্ডিয়ার কোনো অঙ্গরাজ্যের সঙ্গে মিটিং করার কোনো অধিকার নাই, সুযোগ নাই। ইন্ডিয়ার সংবিধানে এই সুযোগ নাই। তার মানে কি, তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের সাথে মিটিং করার কোনো বাংলাদেশের সুযোগ নাই। কার সঙ্গে মিটিং করার সুযোগ আছে? কেন্দ্রীয় সরকারের সঙ্গে। অথচ তারা এই অঙ্গরাজ্যের অজুহাত দিচ্ছে, অঙ্গরাজ্য দিচ্ছে না। তাহলে অঙ্গরাজ্যের সঙ্গে মিটিংয়ের সুযোগ নাই। তাহলে এটা কত বড় একটা বাটপারি। ওবায়দুল কাদেরকে আমার মনে হচ্ছিল কি যে বলবো, ভারতের এরকম একটা দালাল বাংলাদেশে আমাদের লজ্জা। ভারতের রাজনীতিবিদরা ওদের দেশকে ভালোবাসতেছে, কিন্তু ইন্ডিয়ার দালাল ওবায়দুল কাদেররা নিজের দেশকে ভালো না বেসে ওরাও আবার ইন্ডিয়াকে ভালোবাসতেছে। তাহলে বাংলাদেশের অবস্থাটা কীরকম হয় বলেন? এই হলো অবস্থা। তো ভালো থাকবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন নিয়মিত। ভারতীয় পণ্য বর্জন নিজ নিজ জায়গাটাকে শক্তিশালী করেন। হতে হবে, আরও ভালোভাবে হতে হবে। আম বিক্রির কারণে, বিভিন্ন কারণে একটু কম সময় দিতে পারছি, ক্ষমা করেন। এটা আমার একটু করতে হবে, টাকা পয়সা প্রয়োজন। ঠিক আছে, আমাদের লিফলেট নাই, টি শার্ট নাই, সেগুলোর জন্য অর্থায়ন প্রয়োজন। সব কিছু মিলিয়েই গোছানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ দ্রুত যারা লিফলেট চেয়েছেন তাদেরকে আমি লিফলেট দিয়ে দেবো। আমি একটু ফ্রি হয়ে সবাইকে টি শার্ট এবং লিফলেট আবার পাঠাবো। আর আমি সারা দেশে সফরে বের হচ্ছি ভারতীয় পণ্য বর্জনের। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।